নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা গোয়েন্দা সাহিত্যের বিপুল ভাণ্ডারের মধ্যে থেকে হয়তো আমরা অনেকেই গোয়েন্দা নরনারায়ণের কথা শুনিনি কিংবা পড়িওনি। গোয়েন্দা নরেন্দ্র ও নারায়ণের এই দুঃসাহসিক অভিযানে রয়েছে অনেকটা রহস্য, অনেকটা মজা এবং টান টান উত্তেজনা। গল্পের মুখ্য চরিত্রে নরেন্দ্র মজুমদার, নারায়ণ চৌধুরী ও ইন্সপেক্টর শচীনবাবু। তবে চলুন শুরু করা যাক প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রদীপ ও অন্ধকার অবলম্বনে মরণ ফাঁদের ছায়ানাট্য। আপনারা নরনারায়ণের নাম শুনেছেন? পৌরাণিক নরনারায়ণ নয়, বিংশ শতাব্দীর অতি আধুনিক নরনারায়ণ। নরেন্দ্র মজুমদার ও নারায়ণ চৌধুরী দুই বন্ধুর নাম। তাদের মতন একজোড়া বন্ধু সচরাচর দেখা যায় না। দুটিতে যেমন মানিকজোড়, যেখানে তাদের একজনকে দেখা যাবে না সেখানে দেখা যাবে না তাদের আর একজনকেও। যেন যাহা 52 তাহা 53 থাকবেই। যেখানে নরেন্দ্র আছে ধরে নিতে হবে সেখানেও আছে নারায়ণ। তাই লোকে তাদের নাম দিয়েছে নরনারায়ণ। নরনারায়ণের নাম এমন সুপরিচিত হয়েছে কেন জানেন? অপরাধ তত্ত্বে তাদের মতন বিশেষজ্ঞ বাংলাদেশে খুব কমই আছে। লোকে তাদের ডিটেকটিভ বলেই মনে করে, আমরাও তাদের ডিটেকটিভ বলেই মনে করতে পারি, কিন্তু আসলে তারা সাধারণ ডিটেকটিভ নয়। তারা পুলিশ বাহিনীর অন্তর্ভুক্ত নয়। তারা কাজ করে স্বাধীনভাবেই। এই শ্রেণীর গোয়েন্দাদের সাধারণ পুলিশ কোনোদিনই সুনজরে দেখে না, একথা সকলেই জানে। কিন্তু নরনারায়ণের, বিশেষ করে নরেন্দ্রর কথা স্বতন্ত্র। কারণ কোনো গোলমেলে মামলা নিয়ে জড়িয়ে পড়লে পুলিশের বড় বড় কর্তারাও নরেন্দ্রর কাছে এসে পরামর্শ করতে লজ্জিত হন না। যে কোনো কঠিন সূত্রের অতি জটিল জোট খুলতে নরেন্দ্রর মতন ওস্তাদ এ তল্লাটে আর কেউ নেই। যেখানে কারুর মাথা খেলে না সেখানেও পঙ্গু নয় নরেন্দ্রর মাথা। তার মূল্যবান সাহায্য লাভ করে পুলিশ অনেক বড় বড় মামলার কিনারা করে যথেষ্ট সুনাম কিনেছে। অথচ নরেন্দ্র জনসাধারণের কাছে কোনোদিনই নিজের নামকে বিজ্ঞাপিত করতে রাজি হয়নি। জনসাধারণ তাকে চেনে না বললেই চলে। তার বাহাদুরি জানে কেবল পুলিশ এবং অপরাধীরা। কিন্তু যে ব্যক্তি এমন অসাধারণ বাহাদুর, তাকে চোখে দেখলে আপনারা দস্তুর মতন অবাক হয়ে যাবেন। ভগবান তার দেহখানিকে গড়েছেন প্রায় বামন করেই। লম্বায় সে 4 ফুট 2.5 ইঞ্চির বেশি হবে না, আর চওড়ায় তাকে দেখতে প্রবাদ প্রসিদ্ধ তালপাতা সেপাইয়ের মতন। কিন্তু দেহের রস্যতা ও কৃশতার জন্য তার যা কিছু ক্ষতি হয়েছে সেটা পূরণ করে দিয়েছে তার অদ্ভুত মাথাটা। কারণ দেহের তুলনায় তার মাথাটি অসম্ভব রকমের প্রকাণ্ড। দেখলে ভয় হয় যে তার অত বড় মাথাটার ভার ওইটুকু পলকা দেহ বেশি দিন বোধহয় সহ্য করতে পারবে না। দূর থেকে তাকে দেখায় যেন একটা হেঁড়ে মাথা, রোগা লিকলিকে ছোট্ট ছেলের মতন। বাস্তবিক চেহারার দিক দিয়ে সকলকে সে রীতিমতো হতাশ করে দেয়। কিন্তু নরেন্দ্রর প্রাণের বন্ধু নারায়ণের চেহারা হচ্ছে একেবারে অন্যরকম। তাকে দানব বললেও অত্যুক্তি হবে না। তার মতন সুদীর্ঘ দেহ কলকাতায় আর কারুর আছে বলে মনে হয় না। তার মাথার উচ্চতা হচ্ছে 7.5 ফুট। চওড়াতেও তার দেহ জায়গায় মনের ভেতরে বিপুল বিস্ময়। তার বুকের ছাতির বের সহজ অবস্থায় 48 ইঞ্চি এবং স্ফীত হলে সেই আশ্চর্য ছাতির বের দাঁড়ায় গিয়ে 55 কি 56 ইঞ্চিতে। বড় বড় পালোয়ান গুন্ডাও তার বিরুদ্ধে দাঁড়াতে গেলে ভয় কুঁচকে পড়ে। শিশুরা তাকে দেখলে কেঁদে কোকিয়ে ওঠে। সে এমন আশ্চর্য শক্তির অধিকারী যে 2-3 জন আরোহীর সঙ্গে একখানা বড় মোটর গাড়িরও 2 হাতে টেনে শূন্যে তুলে দিতে পারে। গায়ে রঙে এবং প্রকৃতিতেও নরেন্দ্রর সঙ্গে নারায়ণের আকাশ পাতাল তফাৎ। নরেন্দ্রর গায়ের রং ধবধবে সাদা, আর নারায়ণ হচ্ছে একেবারে আবলুস কাঠের মতন কালো। এমন অসাধারণ কালো রং বাঙালিদের মধ্যে চোখে পড়ে না। কিন্তু নরেন্দ্রর প্রকৃতি হচ্ছে ধীর, স্থির এবং শান্ত। সে কথা কয় ওজন করে, আর যে কোনো কথা বলবার আগে ভেবে চিনতে তবে উচ্চারণ করে। আর নারায়ণ তার হো হো হাসির ধাক্কায় লেজ খসে পড়বার ভয় ঘরের মধ্যে ঢোকে না টিকটিকিরাও। সে মহাচঞ্চল, এক জায়গায় 5 মিনিট স্থির হয়ে বসে থাকতে পারে না। কথা বলতে বলতে সর্বদাই সে বসছে, উঠে দাঁড়াচ্ছে এবং মেঝে কাঁপানো পদযুগলকে চালনা করে ঘুরে আসছে এই দিক ওদিক, ওদিক এদিক, যেন মানুষ চরকি। আর তার মুখের কথা, তার মুখ যেন কথার তুবড়ি, এবং তার মুখের কথার ভেতরে শিশুত্বও বড় কম থাকে না।
আসলে বিচিত্র মানুষ দুটি, কেউ কারোর মতন নয়, অথচ দুজনেই দুজনের মনের মতন। লোকে বিষয় প্রকাশ করে বলে, তেলে আর জলে এমন মিল হলো কেমন করে? নারায়ণ হেসে বলে, আমরা কেউ তেলও নই আর জলও নই। ভগবান আমাদের একসঙ্গে গড়েছেন পরস্পরের অভাব পূরণ করবার জন্য। নরেনের দেহ নেই বটে, কিন্তু মস্তিষ্কের দিয়ে ও হচ্ছে মস্ত। আর আমার মস্তিষ্কের বালাই নেই, কিন্তু আমার দেহখানি নয়ন বলে দর্শন করছো তো। ব্যাপার কি জানো ভায়া, নরেন আমার হয়ে ভাবে, আর আমি নরেনের হয়ে হাতে নাতে কাজ করি। লোকে বলে, ও বাবা, তাহলে তুমি নিজেকে কি যন্ত্র বলে মনে করো নাকি? হ্যাঁ, ঠিকটাই। আমি হচ্ছি যন্ত্র, আর নরেন হচ্ছে যন্ত্র চালক। এই হলো নরনারায়ণের পরিচয়। এইবারে দেখা যাক তারা এখন কি করছে। বর্ষাকালের একটি ভিজে সকাল। ঘোর মেঘাচ্ছন্ন আকাশ ঢালছে হুড় হুড় করে জলের ধারা। রাজপথ যেন একটা নদীর মতন হয়ে গেছে। সকালবেলাতেও রাস্তার মানুষের সারা এত কম যে মনে হয় শহরের ঘুম এখনো ভাঙেনি। ঘরে ঘরে কেরানিরা প্রায় রাত্রির মতন কালো আকাশ এবং জলতরঙ্গময় রাজপথের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে ভাবছে আজ চাকরির মান রক্ষা করা যায় কেমন করে। খাবার টেবিলের দুই ধারে সামনাসামনি বসে নরেন এবং নারায়ণ। নরেনের সম্মুখে টেবিলের উপর রয়েছে একখানি খবরের কাগজ, দুইখানি খুব পাতলা টোস্ট ও এক পেয়ালা চা। আর নারায়ণের সম্মুখে রয়েছে দস্তুর মতন সমারোহের ব্যাপার। খুব বড় একটি চায়ের পেয়ালা, মস্ত একটা চায়ের কেটলি, থাকে থাকে সাজানো অনেকগুলো টোস্ট, গোটা ছয়েক এক পুচ, গোটা ছয়েক ডিম সিদ্ধ আর আস্ত একখানা প্লামপুরি। সে একবার খাবারের থালার দিকে হাত বাড়াচ্ছে, তারপর এক চুমুকে সব চা নিঃশেষ করে ঘন ঘন কেটলি তুলে নিয়ে শূন্য পেয়ালায় ঢালছে চায়ের ধারা। নরেনের একটি মাত্র পেয়ালার আধঘানাও যখন খালি হয়নি, নারায়ণের এক কেটলি চা এবং সমস্ত খাবার হলো তার মুখের ভেতরে অদৃশ্য। নারায়ণ চিৎকার করে বলে উঠল, বেয়ারা বেয়ারা। নরেন ভ্রু কুঞ্চিত করে মৃদুস্বরে বলল, আবার বেয়ারাকে কেন? পেট ভরল না, আরও খাবারের দরকার। নারায়ণ, তোমার এই বাড়াবাড়িটা আমি পছন্দ করি না। সকালবেলাতেই উঠে তুমি যা খেলে তাই খেয়ে আমার কেটে যেতে পারে পুরো 2 দিন। নিজে প্রকাণ্ড কালো মুখে ধবধবে দাঁতের বিদ্যুৎ খেলিয়ে কড়িকাঠ ফাটানো কণ্ঠে নারায়ণ বলে উঠল, বন্ধু তুমি আর আমি, হাতি আর পিঁপড়ে। তোমার 15 দিনের খোরাকেও আমার দেহের একদিনের বেশি চলবে না যে। কেবল দেহের খোরাক জুগিয়ে জুগিয়ে দিনে দিনে তুমি তোমার মস্তিষ্ককে আরো কাহিল করে ফেলছো। হাতে খুব প্রকাণ্ড জীব বটে, কিন্তু তাকে দাসত্ব করতে হয় ক্ষুদ্র মানুষেরই। কিন্তু ভায়া, আমার মস্তিষ্কের ভার তো আমি তোমাকেই অর্পণ করেছি। এজন্য আমাকে খোঁটা দিয়ে তোমার কোনোই লাভ হবে না। আমার মস্তিষ্ক তুমি, আর তোমার দেহ হচ্ছে আমি। কেমন? আমাদের মধ্যে এই বন্দোবস্তই পাকা হয়ে আছে কিনা? অতএব আমাকে দেহ রক্ষা করবার অবসর দাও। এই 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 বেয়ারা, এই বেয়ারা, এই আরো 6খানেক টোস্ট, আর এই 2 3 ও বাদ দাও। এই তুমি 8 ডজন এক পোস্ট দিয়ে দাও দেখি। নরেন আর কিছু বলবার চেষ্টা না করে চায়ের পেয়ালায় ছোট্ট একটি চুমুক দিয়ে খবরের কাগজের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। আবার এলো এক পুচ টোস্ট আর এক কেটলি চা। নারায়ণ আবার নতুন খাবারগুলোকে আক্রমণ করলো বিপুল বিক্রমে। ঠিক এই সময় সদর দরজায় একখানা গাড়ি থামার শব্দ হলো। নরেন কাগজ থেকে মুখ তুলে বললে, এই বাদলে বাড়ির দরজায় আবার কার গাড়ি এসে থামলো? নারায়ণ একটা বিরক্তিপূর্ণ মুখভঙ্গি করে বললে, হয়তো কোনো মক্কেল। ভগবানের কাছে প্রার্থনা করি আজ যেন কেউ আমাদের বাড়ির বাইরে বেরুবার অনুরোধ না করে। আমার এতখানি বড় দেহ একবার ভিজে গেলে শুকোতে লাগবে সারাটা দিন। ঘরের ভিতরে যে হোমরা চোমরা লোকটি এসে ঢুকলেন তিনি হচ্ছেন পুলিশের একজন উচ্চপদস্থ কর্মচারী। তার নাম শচীন্দ্রনাথ দত্ত। নরেন বিস্মিতভাবে উঠে দাঁড়িয়ে বলল, এ কি অপ্রত্যাশিত ব্যাপার! এমন অসময়ে আপনি? শচীনবাবু বললেন,
এক সমস্যায় ঠেকে গিয়েছি মশাই, তাই ঠকবার আগে আপনার সঙ্গে পরামর্শ করতে ছুটে এসেছি। তা ঠকবার ভয় আছে নাকি? আছে বই কি, হয়তো এর মধ্যে বেশ খানিকটা ঠকেও গিয়েছি। পুলিশ যেখানে নিজের অক্ষমতা স্বীকার করে, ব্যাপারটা সেখানে মারাত্মক বলেই সন্দেহ হয়। হ্যাঁ মশাই, মারাত্মক বিভ্রাটের মধ্যেই পড়ে আছি। ভালো, বসতে আজ্ঞা হোক। চাটা কিছু ইচ্ছা করেন? কিছু না, ওসব ঝঞ্ঝাট চুকিয়ে এসেছি। বলতে বলতে শচীনবাবু একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। নরেন একখানা সোফার উপরে গিয়ে হেলান দিয়ে বসল। তার ছোট দেহখানি যেন সোফার ভিতরে প্রায় অদৃশ্য হয়ে গেল। শচীনবাবু বললেন, ব্যাপারটা অত্যন্ত গুরুতর আর গোপনীয়, গোড়াতেই আপনাকে এই কথাটা বলে রাখতে চাই। নরেন কোনো কথার জবাব দিলে না। শচীনবাবুর দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। শচীনবাবু বললেন, খবরের কাগজে পঞ্চম বাহিনীর কথা আপনি নিশ্চয়ই দেখেছেন। আমাদের সন্দেহ হচ্ছে এদেশের কোনো কোনো গুপ্তচর আমাদের প্রধান শত্রু জাপানকে গোপনে সাহায্য করছে। আপনার এমন সন্দেহের কারণ? আমরা প্রমাণ পেয়েছি কোনো কোনো সরকারি গুপ্ত কথা বাইরে ব্যক্ত হবার আগেই একেবারে শত্রুপক্ষের কানে গিয়ে উঠছে। এমনকি এখানে কোনো বড় জাহাজ বন্দরে এসে পৌঁছবার 3-4 দিন পরেই সেই খবর সরাসরি গিয়ে হাজির হচ্ছে জাপানিদের কাছে। তা আপনি কেমন করে জানলেন? শত্রু শিবিরে আমাদেরও গুপ্তচরের অভাব নেই তো, আমরা খবর পাচ্ছি তাদের কাছ থেকেই। গুরুতর কথা বটে। কাউকে সন্দেহ করতে পেরেছেন? শচীনবাবু দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, না, আমরা একেবারে অন্ধকারে পড়ে আছি। তাহলে আপনি আমাদের কি করতে বলেন? আমার বক্তব্য এখনো শেষ হয়নি। ইতিমধ্যে আমরা অপরাধীদের আবিষ্কার করবার কিছু কিছু চেষ্টা করেছি। প্রথমে আমরা যে গোয়েন্দাকে নিযুক্ত করি, মামলার ভার পাবার কয়েকদিন পরেই তার মৃত্যু হয়। তারপর নিযুক্ত করি আরেকজন গোয়েন্দাকে। আশ্চর্যের বিষয়, কয়েকদিন পরে তাকেও ইহলোক ত্যাগ করতে হয়। তারপর নিযুক্ত করি তৃতীয় ব্যক্তিকে, কিন্তু সেও আজ বেঁচে নেই। হ্যাঁ, বুঝতেই পারছেন, ঘটনাগুলো কেবল রহস্যময় নয়, রীতিমতো সন্দেহজনক। সোফার উপরে সোজা হয়ে উঠে বসে নরেন ধীরে ধীরে বললে, তিনজন লোক একই মামলার ভার নিয়ে পড়ে পড়ে মারা পড়েছে। কথাটা শুনতে কেমন অদ্ভুত লাগে। কেমন করে তারা মারা পড়ল? কেউ তাদের খুন করেছে? কোনো খুনি বা মারামারির কোনো প্রমাণই পাওয়া যায়নি। তবু তারা মারা পড়ল কেন? স্বাভাবিকভাবেই বিছানায় শুয়ে। মানে? তারা প্রত্যেকেই মারা পড়েছে একই রোগে। একই রোগে? কি? নিউমোনিয়া। নরেন আবার সোফার উপর এলিয়ে পড়ে দুই চক্ষু মুদে স্তব্ধ হয়ে রইল। নারায়ণ হঠাৎ উঠে দাঁড়িয়ে ঘরের চারিদিকে একটা চক্র দিয়ে আবার শচীনবাবুর সামনে এসে বসে পড়ল। তার মুখে ফুটে উঠেছে একটা হতভম্ব ভাব। নরেন আবার চক্ষু মেলে মৃদুকণ্ঠে বললে, স্বাভাবিক মৃত্যুর ভিতরেও যে এমন অস্বাভাবিক যোগাযোগ থাকতে পারে, কথা সহজে বিশ্বাস করতে প্রবৃত্তি হয় না। একই মামলার ভার নিয়েই 3 জনে মারা পড়ল একই নিউমোনিয়া রোগে। ও বাবারে, আমার মাথা তো গুলিয়ে গেছেই। পেটের পিলও বিলক্ষণ চমকে গিয়েছে। আজকাল নিউমোনিয়া ব্যাধিও কি শত্রুপক্ষে যোগদান করেছে নাকি? এখন বলুন দেখি নরেনবাবু, এই রহস্যের তল কোথায়? এগুলো যদি হত্যাকাণ্ড না হয় তাহলে এগুলো কি? এই কথা জানাবার জন্যেই আমি এসেছি আপনার কাছে। নরেন তেমনই মৃদু স্বরেই বললে, এত তাড়াতাড়ি জোর করে আমি কোনোই মতামত প্রকাশ করতে রাজি নই। পঞ্চম বাহিনীর নাম আমরা প্রথম শুনেছি এই দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হওয়ার পর থেকেই। প্রথম পঞ্চম বাহিনীর অর্থ বুঝতেও কষ্ট হতো। এখন খবরের কাগজে তার উদাহরণ পেয়ে বুদ্ধি কতকটা খুলেছে। কিন্তু গত মহাযুদ্ধেও তথাকথিত পঞ্চম বাহিনীভুক্ত এক জাতীয় জীবের অভাব ছিল না। তাদের অধিকাংশ ইতিহাসই প্রকাশিত হয়েছে, আর আমিও তা পড়ে দেখবার সুযোগ পেয়েছি। আমার স্মরণ হচ্ছে সেই সময় এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল। শচীনবাবু সাগ্রহে জিজ্ঞাসা করলেন, ঘটনাগুলো কি রকম?
আপাতত তা শুনে কাজ নেই, কারণ গোড়া থেকেই কোনো সিদ্ধান্তে উপস্থিত হলে আমরা অনায়াসেই বিপথে গিয়ে উপস্থিত হতে পারি। এখন আপনার কি কর্তব্য জানেন? বলুন। আপনি আজই প্রচার করে দিন যে এই মামলার সম্পূর্ণ ভার গ্রহণ করেছি আমি। তাতে আপনার কিছু সুবিধা হবে? যথেষ্ট। আমি দেখতে চাই আমার সন্দেহ সত্যি কিনা, অর্থাৎ এই 3টে মৃত্যুর মধ্যে কোনো গুরুতর অপরাধের নিদর্শন আছে কিনা। আমি অপরাধীদের দৃষ্টি আমার দিকে আকৃষ্ট করতে চাই। আজ আর কোনো কথা নয়, আমাকে এখন কিছু ভাববার সময় দিন। নরেন আবার তার 2 চক্ষু মুদে ফেলে ঠিক যেন ঘুমিয়ে পড়ল। শচীনবাবুর হয়তো আরও কিছু জিজ্ঞাসা ছিল, কিন্তু তিনি নরেনের স্বভাব জানতেন। তিনি বুঝলেন আপাতত সে কিছুতেই ভঙ্গ করবে না তার মৌনব্রত। অতএব আর দ্বিরুক্তি না করে সেদিনের মতন তিনি বিদায় গ্রহণ করলেন। শচীনবাবু ঘরের ভেতর থেকে যেই অদৃশ্য হলেন, নরেন অমনি আবার চক্ষু মেলে বললে, নারায়ণ, অবিলম্বে গাত্রোত্থান করো। নারায়ণ তখনই উঠে দাঁড়িয়ে বলল, তারপর সোজা রাস্তায় গিয়ে হাজির হও। সে আমি প্রস্তুত, কিন্তু কেন? কারণ জানালার ভিতর দিয়ে আমি বারবার লক্ষ্য করেছি রাস্তার ওধারের ফুটপাতের উপরে অত্যন্ত উদাসীনভাবে একটি ভদ্রলোক মূর্তির মতন চুপ করে দাঁড়িয়েছিল। ওর ওই উদাসীনতা সন্দেহজনক, কারণ শচীনবাবুর গাড়ি চলে যাওয়ার পরেই ও লোকটিরও পদযুগল রীতিমতো সচল হয়ে উঠল। এখন আমি আর তাকে দেখতে পাচ্ছি না। তুমি তার পিছনে পিছনে ধাবমান হতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সে পারবো, কিন্তু তাকে চিনব কেমন করে? সে ও ফুটপাত ধরে এইমাত্র উত্তর দিকে গিয়েছে। তার পায়ের দিকটা আমি দেখতে পাইনি বটে, কিন্তু তার গায়ে আছে একটি নীল রঙের পাঞ্জাবি, চোখে আছে চশমা, ঠোঁটে আছে গোফের রেখা, মাথায় আছে গান্ধী টুপি, আর হাতে আছে মোটা মালাক্কা বেত। মাথায় সে মাঝারি, আর তার গায়ের রং তোমার চেয়ে ফর্সা হলেও রীতিমতো কালো। যাও, এখন যাও। নারায়ণ দ্রুত পদে ঘর ছেড়ে বেরিয়ে গেল। নরেন হঠাৎ গলা ছড়িয়ে বললে, নারায়ণ, আরেকটা দরকারি কথা আছে, শুনে যাও। দরজার উপাস থেকে নিজের মস্ত মুখখানা বাড়িয়ে নারায়ণ বললে, কি হুকুম হুজুর? লোকটা এখনো আমাদের উপরে হয়তো কোনো সন্দেহ করতে পারেনি। খুব সম্ভব তুমি ওর আড্ডার সন্ধান পাবে। যদি পাও, ওর আড্ডার উপরে পাহারা রাখবার ব্যবস্থা করে এসো। আচ্ছা। বলে নারায়ণের মুখ আবার আড়ালে চলে গেল। নরেন নিজের মনেই ভাবতে লাগলো, কিছুকাল আগেও এদেশে অপরাধীদের সঙ্গে বিলাতি অপরাধীদের তফাৎ ছিল যথেষ্ট, কিন্তু আজকাল এদেশেও মাঝে মাঝে এমন অপরাধের দৃষ্টান্ত দেখা যায় যার আদর্শ আছে 7 সাগরের ওপারে। জানি না আজ যে মামলাটার ভার গ্রহণ করলুম সেটাও ওই জাতীয় কিনা। ঘণ্টা 3 পর নারায়ণ আবার ফিরে এলো। নরেন তখন বসে বসে খান কয়েক বই নিয়ে নাড়াচাড়া করছিল। মুখ তুলে বললে, কি খবর নারায়ণ? হ্যাঁ বাবারে, ও বাবা, হ্যাঁ খবর ভালো। আমি একেবারে লোকটার ডেরা পর্যন্ত না দেখে ছাড়িনি। লোকটা থাকে রজনী স্ট্রিটের একখানা প্রকাণ্ড ব্যারাক বাড়িতে ঘর ভাড়া নিয়ে। সে বাড়িতে নানা জাতের লোকের বাস। তাদের অনেকেই কেউ কারোর সঙ্গে পরিচিত নয়। সেখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, বাংলার নানা জেলার লোকও আছে, আবার পশ্চিমে নানা দেশি মানুষের নমুনাও আছে। এমনকি 2 ঘর মাদ্রাজিরও খোঁজ পেয়েছি সেখানে। সেখানে কোনো পাহারার ব্যবস্থা করে এসেছো? হ্যাঁ করেছি বই কি। বাড়ির সামনে বিজয়কে দাঁড় করিয়ে রেখে এসেছি। কোন বিজয়? চোর বিজয় নাকি পকেটমার বিজয়? আরে ওই পকেটমার বিজয়। বেশ করেছো। ছোকরা যেমন চালাক তেমনই চটপটে। এইখানে একটু ব্যাখ্যার দরকার। আপন আপন চেহারার বিচিত্র বিশেষত্বের জন্য নরেন্দ্র ও নারায়ণ বৃহৎ জনতার ভেতরে থেকেও সকলের দৃষ্টি আকর্ষণ করত। কোনোরকম ছদ্মবেশী নরেনের বালকের মতন দেহের ক্ষুদ্রত্ব
এবং নারায়ণের দানবের মতন দেহের বিপুলতা ঢেকে রাখতে পারত না। গোয়েন্দাগিরির পক্ষে এটা ছিল অত্যন্ত অসুবিধাজনক। এই অসুবিধা দূর করার জন্য তারা একটি উপায় অবলম্বন করেছিল। তারা মাইনে দিয়ে পুষেছিল এমন কয়েকটি জীবকে যাদের পেশা ছিল রাহাজানি, গুন্ডামি, চুরি এবং পকেট কাটা প্রভৃতি। এই শ্রেণীর লোককে পুলিশে চাকরি না দিলেও গোয়েন্দাগিরির বহু বিশেষত্বের সঙ্গে সুপরিচিত থাকে। সর্বদা পুলিশের এবং জনসাধারণের গতিবিধির উপরে নজর রাখতে রাখতে তাদেরও দৃষ্টি হয়ে ওঠে অত্যন্ত তীক্ষ্ণ, এবং প্রকাশ্যে থেকেও কি কৌশলে আত্মগোপন করতে হয় তারা ভালো করেই জানে সে গুপ্ত কথা। এরা নরনারায়ণকে দেখত প্রভুর মতো। তাদের সংসর্গে এসে তারা পুরোদস্তু সাধু না হলেও অসৎ পথের দিকে সহজে পা বাড়াতে চাইত না। অন্তত তাদের পক্ষে থেকে এইটুকু বলা যেতে পারে যে নরেন ও নারায়ণকে তারা কোনোদিন ঠকাবার চেষ্টা করেনি, বরং প্রাণপণে আদেশ অনুযায়ী কাজ করে তাদের দেওয়া নুনের মর্যাদা রক্ষা করার চেষ্টাই করে এসেছে। এই শ্রেণীর লোকের চরিত্র ছিল নরেনের নখদর্পণে। তাদের বশ করার কৌশল সে জানত। সেদিনই সন্ধ্যের সময় পকেটমার বিজয় নরেনের সামনে এসে সেলাম ঢুকে দাঁড়ালো। নরেন বিরক্তিভাবে বলল, আরে বিজয়, তুমি পাহারা ছেড়ে এখানে কেন? বিজয় দুই হাত জোর করে বলল, হুজুর, আপনাকে একটা কথা বলবার জন্য না আমি ওই সেখানে নসিরামকে পাহারায় রেখে ছুটতে ছুটতে আসছি, বুঝলেন? কি কথা? তাহলে গোড়া থেকেই বলি হুজুর, আপনি শুনুন। সেই ব্যারাক বাড়িখানার সামনে আমার এক আলাপি লোকের একখানা পানের দোকান ছিল। সারাদিন আমি সেইখানেই বসেছিলুম। যে লোকটার ওপরে আমাকে নজর রাখতে বলা হয়েছে, বিকেলবেলায় দেখি সে হঠাৎ বাড়ি থেকে বেরিয়েই হন হন করে একদিকে এগিয়ে চলল। আমি আর কি করি, তার পোষা কুত্তার মতো লোকটার পিছু নিলুম। শ্যামবাজারের মোড়ে এসে তার সঙ্গে আমিও একখানা বাসে উঠে বসলুম। ওই তো রাসবিহারী অ্যাভিনিউয়ের মোড়ের কাছে লোকটা বাস থেকে নেমে পড়ল হুজুর। তারপর টালিগঞ্জের দিকে হেঁটে খানিকটা গিয়ে একখানা বড় বাড়ির ভেতরে ঢুকে গেল। আমিও চুপ করে রাস্তার উপরে দাঁড়িয়ে রইলুম। আন্দাজ ধরুন ওই আধ ঘন্টা পরে বাড়ির বাইরে এসে সে আবার উঠল ধর্মতলার একটা ট্রামে। আমিও উঠে পড়লুম। ট্রামে এত ভিড় যে আমাদের দুজনেরই বসবার জায়গা হলো না। তার গায়ে গা মিশিয়েই আমাকে দাঁড়িয়ে থাকতে হলো। তারপর হুজুর আরে বলো বলো, থামলে কেন? তারপর? মাটির দিকে মুখ নামিয়ে বিজয় বাঁধো বাঁধো গলায় লজ্জিতভাবে বললে, তারপর হুজুর কেন জানি না আমি আর লোভ সামলাতে পারলাম না। নরেন একটুখানি হেসে বললে, বুঝেছি, তুমি লোকটার পকেট মেরে দিয়েছ। অন্যদিকে মুখ ফিরিয়ে বিজয় বললে, হ্যাঁ, কি বলবো হুজুর, হাত দুটো কেমন যেন একটু ওই নিষ্পিস নিষ্পিস করছিল, বুঝলেন? পোড়া মনকেও কত যে বোঝাই, বুঝতেই পারছেন। মন তবু আর বশ মানতে চাইল না হুজুর। নরেন বাধা দিয়ে অধীর স্বরে বললে, ঠিক আছে, হয়েছে, আর অত ওজোর দেখাবার দরকার নেই। তুমি আসল কথাটা বলো। বিজয় কাঁচু মাচু মুখে বললে, তার পকেট থেকে পেয়েছি একটা মানি ব্যাগ, একখানা চিঠি আর ওষুধে ভরা ছোট্ট একটা কাঁচের নলচে। আমার মনে হলো এইগুলো হুজুরের কাজে লাগতে পারে, তাই আর কি, এইগুলো নিয়েই ছুটে এসেছি হুজুর। নারায়ণ বিজয়ের পিঠের ওপর এক থাবড়া বসে দিয়ে চিৎকার করে বলে উঠল, সাবাস বিজয়, সাবাস, জিতে রাহো, জিতে রাহো। আচ্ছা, চিঠিখানার ওষুধের নলছেটা আমার হাতে দাও। মানি ব্যাগটা তুমি রাখতে পারো। আর একটা কথা, তোমাকে আর দরকার নেই। বিজয় একটা সেলাম ঢুকে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ল। ছোট্ট একটি কার্ডবোর্ডের বাক্সের ভিতরে পুরো তুলো জড়িয়ে একটি কাঁচের চুঙি সযত্নে রাখা হয়েছে। চুঙিটির দুমুখী বন্ধ। ডাক্তাররা ইঞ্জেকশন দেবার সময় এরকম ওষুধ ভরা কাঁচের চুঙি ব্যবহার করেন। নরেন সেটিকে আলোর দিকে ধরে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করলে। তারপর যেন নিজের মনেই বললে, চুঙির ভিতরে এই জলীয় পদার্থটা যে কি আপাতত তা বোঝা যাচ্ছে না। দেখছি বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা করা দরকার। চুঙিটিকে আবার যথাস্থানে রক্ষা করে নরেন চিঠি ভরা খোলা খামখানা টেবিলের উপর থেকে তুলে নিলে। তারপর খামখানা উল্টে পাল্টে ভালো করে দেখে বলল, দেখো নারায়ণ, খামের উপরে ডাকঘরের ছাপ নেই,
পত্রলেখক বোধহয় ডাকঘরকে বিশ্বাস করে না, তাই চিঠি বিলি করেছে অন্য কোনো লোকের হাত দিয়ে। খামের এক কোণে খালি একটা নাম লেখা রয়েছে, নৃপেশ। আচ্ছা, এইবার চিঠিখানা বার করে পড়ে দেখা যাক। নৃপেশ, শচীন দত্তের গতিবিধির উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। সন্ধান নেবে সে আর কোনো নতুন গোয়েন্দা নিযুক্ত করছে কিনা। যদি কোনো নতুন খোঁজ খবর পাও তাহলে তখনই আমাদের 3 নম্বর বাড়িতে চলে আসবে। আমি 3 দিনেকের জন্য এই বাড়িতে থাকবো, তারপর আমাকে পাবে হপ্তা খানেকের জন্য আমাদের 4 নম্বর বাড়িতে। ইতি ছোটবাবু। চিঠির উপরে তারিখ লেখা রয়েছে 3রা, আজ হচ্ছে 5 তারিখ। তাহলে পত্রলেখক আজই 3 নম্বর বাসা ত্যাগ করবে। ধরে নেওয়া যাক বিজয় আজ টালিগঞ্জের যে বাড়ি পর্যন্ত গিয়েছিল সেইখানাকেই 3 নম্বরের বাড়ি বলা হয়েছে। তাহলে এরপরেও আছে 4 নম্বরের বাড়ি, যার ঠিকানাটা কিন্তু আমরা জানি না। আচ্ছা নরেন, যদিও তুমি আমার মস্তিষ্কের অস্তিত্ব স্বীকার করো না, তবু আমার মনে হচ্ছে এই চিঠিখানার ভেতরে আছে যেন কোনো ষড়যন্ত্রের গন্ধ। তোমার মস্তিষ্ক না থাকুক, ঘ্রাণ শক্তি যে আছে এ কথা আমি কোনোদিনই অস্বীকার করি না। হ্যাঁ, এই পত্রে ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বই কি। এই ছোটবাবু নামক মহাত্মাটি যে কে তা আমরা জানি না, কিন্তু এটুকু বেশ বুঝতে পারছি এই লোকটি আমাদের শচীনবাবুর পিছনে নিযুক্ত করেছে গুপ্তচর। কোনো একটি মামলার জন্য শচীনবাবু আর কোনো নতুন গোয়েন্দা নিযুক্ত করেন কিনা এটা জানবার জন্য তার যথেষ্ট আগ্রহ। মামলাটা কোন জাতীয় সেটা তুমি কিছু আন্দাজ করতে পারছো কি? আন্দাজে ঢিল ছোড়ার অভ্যাস যে আমার নেই সে তো তুমি জানোই নরেন। কিন্তু আমার সে অভ্যাস আছে। এই কথাগুলো লক্ষ্য করো, আর কোনো নতুন গোয়েন্দা। এর থেকে কি এই বোঝায় না যে এটা হচ্ছে এমন কোনো মামলা যার জন্য শচীনবাবু আগে 1 বা একাধিক গোয়েন্দা লাগিয়েছিলেন, পরে আবার নতুন গোয়েন্দা নিযুক্ত করতে পারেন? কিন্তু সেই বিশেষ মামলাটা কি? শচীনবাবুর নিজের মুখেই আমরা শুনেছি পঞ্চম বাহিনীর অপরাধীদের আবিষ্কার করবার জন্যে পুলিশ থেকে পরে পরে 3 জন গোয়েন্দাকে কাজে লাগানো হয়েছিল, আর 3 জনই একে একে মারা পড়েছে। হ্যাঁ নারায়ণ, এ সেই পঞ্চম বাহিনীর মামলা না হয়ে যায় না। নারায়ণ অবাক হয়ে ভাবতে লাগলো। ব্যাপারটা গোড়া থেকে আরো ভালো করে বোঝবার চেষ্টা করা যাক। হ্যাঁ দেখো, পুনরুক্তি কিন্তু আমি একদম ভালোবাসি না, কিন্তু তোমার মাথার ভিতরে জটিল কিছু ঢুকাতে গেলে পুনরুক্তি ছাড়া উপায় নেই। যাকে শোনো, পুলিশ টের পেয়েছে ইউরোপের মতন এদেশেও পঞ্চম বাহিনীর আবির্ভাব হয়েছে। তারা এখানকার সামরিক গুপ্ত কথা সংগ্রহ করে শত্রুপক্ষের কাছে পাঠিয়ে দেয়। কি উপায়ে তারা এই সংবাদ সংগ্রহ করে আর কি উপায় বা তা যথাস্থানে প্রেরণ করে আমরা এখনো সেসব জানতে পারিনি। আর সত্য সত্যই এখানে পঞ্চম বাহিনীর অস্তিত্ব আছে কিনা তাও জোর করে মানা যায় না। আমাদের কাজ করতে হবে কেবল পুলিশের সন্দেহের উপরেই নির্ভর করে। শেষ পর্যন্ত গিয়ে হয়তো দেখব আমরা ছুটে মরেছি কোনো মরিচিকার পিছনে পিছনে, কিন্তু আপাতত দেখা যাচ্ছে পুলিশ হাওয়ার উপরে কোনো মামলা খাড়া করেনি। পুলিশের সন্দেহের মূলে বস্তু আছে। পুলিশ দেখেছে এখানকার সামরিক তথ্য বাইরে প্রকাশ পাবার আগেই জাপানিদের কাছে গিয়ে হাজির হচ্ছে। এই আশ্চর্য রহস্যের তল খোঁজবার জন্যে পুলিশ একজন গোয়েন্দা নিযুক্ত করলে হঠাৎ সে নিউমোনিয়া রোগে মারা পড়ল। অবশ্য এজন্য বিস্মিত হওয়ার দরকার নেই, কারণ নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা পড়া খুবই স্বাভাবিক ব্যাপার। তারপর নিযুক্ত হলো দ্বিতীয় গোয়েন্দা, আর সেও মারা পড়ল ওই নিউমোনিয়া রোগেই। পুলিশ কিঞ্চিত চমকিত হলো বটে, কিন্তু তখনও ভাবলে এ হচ্ছে দৈবের খেলা। তারপর তৃতীয় গোয়েন্দার প্রবেশ এবং ওই একই রোগে আক্রান্ত হয়ে সেও করলে ইহলোক থেকে প্রস্থান। পুলিশ এবার দস্তুর মতো ভীত হয়ে উঠেছে, কারণ এরকম অসম্ভব দৈব বিড়ম্বনা কল্পনাও করা যায় না। পুলিশ তাই তাড়াতাড়ি আমাদের কাছে এসেছে সাহায্য প্রার্থনা করবার জন্য। এই মামলায় নতুন গোয়েন্দা নিযুক্ত হলেই সে নিউমোনিয়া রোগের মারা পড়ে কেন? ভিন্ন ভিন্ন রোগে তারা মারা পড়লে হয়তো পুলিশ এতটা সজাগ হয়ে উঠত না। যদিও এই একই মামলায় নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই উপরি উপরি 3 গোয়েন্দার মারা পড়াটাও হচ্ছে যথেষ্ট সন্দেহজনক।
বুঝে দেখো নারায়ণ, এইবারে এই মামলায় নিযুক্ত হয়ে আমরা দৈবক্রমে একখানা অদ্ভুত পত্র হস্তগত করেছি। পত্রলেখক তার এক চরের উপরে আদেশ দিয়েছে, পুলিশ কোনো নতুন গোয়েন্দা নিযুক্ত করে কিনা সে যেন সেই সন্ধান দেয়। এখন তোমার কি মনে হয়, অন্ধকারের ভিতরে একটু আলোর আভাস দেখতে পাচ্ছ কি? টেবিলের উপরে সশব্দে মুষ্টি প্রহার করে নারায়ণ বলে উঠল, ঠিক, এবারে আমারও চোখ ফুটল। নরেন ঘাড় নাড়তে নাড়তে বলল, শেষ পর্যন্ত তোমার চোখ ফুটেছে দেখে পরম আশ্বস্ত হলুম। হ্যাঁ, শচীনবাবু আবার একজন নতুন গোয়েন্দার সাহায্য নিয়েছেন, আর সে হচ্ছে আমি। তারপরে ভাববার কথা হচ্ছে, রাস্তা থেকে আজই একটি উদাসীন ভদ্রলোক দেখে গিয়েছে আমার সঙ্গে শচীনবাবুর সাক্ষাৎ। তাই সে রিপোর্ট দাখিল করবার জন্যে টালিগঞ্জের পত্রলেখকের সেই ৩ নম্বর বাড়িতে গিয়ে হাজির হয়েছিল। সেখানে কি পরামর্শ হয়েছে তা আমরা জানি না, তবে এটুকু অনুমান করতে পারি রিপোর্ট পেয়ে ছোটবাবু নিশ্চয়ই খুব জন্মনে হয়ে উঠবেন। অতএব এখন আমাদের যে কোনো ঘটনার জন্যে প্রস্তুত হয়ে থাকতে হবে। বিপুল উৎসাহে এক লাফে সোফার ওপাশ থেকে এপাশে এসে পড়ে নারায়ণ বলে উঠল, ফুল চন্দন পড়ুক তোমার মুখে। হ্যাঁ বন্ধু, আমি চাই ঘটনা ঘটনা ঘটনার ঘোর ঘটা, মুহূর্তে নতুন নতুন বিপদ আর বিস্ময় আর উত্তেজনা। আমার এ দেহ হচ্ছে দস্তুর মতো পুরুষের দেহ, শোভায় নরম কুশনে হেলান দিয়ে বসে থাকবার জন্য ভগবান এ দেহ নির্মাণ করেননি। নরেন বিন্দুমাত্র উৎসাহের লক্ষণ না দেখিয়ে বলল, এখন আমার মনে প্রশ্ন জাগছে, এই ছোট বাবুটির নাম আর পরিচয় কি? এই দলের মধ্যে সে কোন স্থান দখল করে বসে আছে? সেই কি দলপতি, না ছোটবাবুর উপরেও মেজবাবু আর বড়বাবু আছেন? এই দলটি চালনা করছে কোন মস্তিষ্ক? যদি তারা পঞ্চম বাহিনীর লোকই হয়, তাহলে কোন উপায়ে শত্রুদের সঙ্গে খবর আদান প্রদান করছে? প্রশ্ন হচ্ছে অনেকগুলি, তাড়াতাড়ি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করি না। কোনো ভাবনা নেই, ইচ্ছে করলেই আমরা আজই সব প্রশ্নের উত্তর আদায় করতে পারি। কেমন করে? চলো আজই সেই ব্যারাক বাড়ি থেকে নিপেশকে ক্যাক করে ধরে আনি। আচ্ছা, তারপর? তারপর আর কি, নিপেশ যদি সহজে বস না মানে আমার 2-4টে কিল আর চড় খেলেই মনের কথা উগড়ে দেওয়ার পথ পাবে না। এক একটি কিলে তার এক একখানা হাড় আমি গুঁড়ো করে দেব। নরেন মৃদু হেসে বলল, তোমাকে কেবল হাতির মতন দেখতে নয়, তুমি হচ্ছে পাক্কা একটা হস্তি মূর্খ। নৃপেশ যদি পাকা অপরাধী হয়, তাহলে তুমি কিল মেরে তার মুখ ভেঙে দিলেও সে পেটের কথা বাইরে প্রকাশ করবে না। আর নৃপেশকে আমরা ধরে আনবই বা কোন আইনের জেরে? তাকে আইনের ফাঁদে ফেলা যায়, তার এমন কোনো অপরাধের কথা এখনো আমরা আবিষ্কারই করতে পারিনি। বরং আইনত অপরাধ করেছি আমরাই, কারণ তার পিছনে পকেটমার লেলিয়ে দিয়ে আমরা তার পকেটে যা ছিল সব হস্তগত করেছি। নারায়ণ চোখ ও ভ্রু নাচিয়ে বলল, এই হ্যাঁ তো, সত্যি কথাই তো। এতক্ষণ তো আমার এ খেয়ালটা হয়নি। তবে তুমি কি করতে চাও বলো দেখি? আপাতত নৃপেশের উপরে কড়া পাহারা রাখতে চাই। গোপনে তার পিছনে লেগে থাকলে শত্রুদের আরও অনেক খবর পাবার সম্ভাবনা আছে। কিন্তু আমাদের দুঃখিত হবার কোনোই কারণ নেই। একদিনেই আমরা যতটা জানতে পেরেছি সেটা অভাবিত সৌভাগ্য বলে মনে করা যেতে পারে। আর এর মূলে আছে প্রধানত আমাদের পকেটমার চেলা শ্রীমান বিজয়চন্দ্র। ভাগ্যে সে পকেট কেটেছিল, হ্যাঁ, এজন্যে তাকে ধন্যবাদ দিলেও অন্যায় হবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। বিজয় ছোকরাটাকে কালই আমি নিমন্ত্রণ করে ভালো করে এক পেট খাইয়ে দেবো। হ্যাঁ, অতটা বাড়াবাড়ি না করলেও চলবে। পাপীদের উৎসাহিত করলে বিপদের ভয় আছে। ঠিক এই সময় বাইরে থেকে সাড়া এলো, আগে হুজুর, ভেতরে যেতে পারি কি? কে? আগে আমি নসিরাম। ও, ভেতরে এসো। তুমি আবার কি বলতে চাও? নসিরাম ঘরে ঢুকে নমস্কার করে বলল, হুজুর নমস্কার। বিজুর কথায় আজ আমি ব্যারাক বাড়ির একটা লোকের উপর নজর রেখেছিলাম। বিজু চলে আসবার পরে লোকটা হন্তদন্তের মতন বাড়ি থেকে আবার বেরিয়ে এসেই একটা ট্যাক্সিতে উঠে কোথায় চলে গেল। সেখানে আর কোনো ট্যাক্সি ছিল না বলে আমিও তার পিছু নিতে পারলাম না। আমি সেখানে চুপটি করে বুড়ি ছুঁয়ে বসে রইলুম।
তারপর বিজু আবার ফিরে এলো, আর সেই লোকটাও খানিকক্ষণ হলো ট্যাক্সিতে চড়েই আবার ব্যারাক বাড়িতে ফিরে এসেছে। কিন্তু এবারে সে একলা নয়, তার সঙ্গে আরো দুজন লোক আছে। এই খবরটা আপনাদের জানাবার জন্যই বিজু আমাকে এখানে পাঠিয়ে দিলে। এখন আমাদের উপর কি হুকুম হয়? তোমরা দুজনেই সেই বাড়িখানার উপরে এখন পাহারা দিতে যাও। খুব সাবধান, লোকটাকে এবার আর 1 মিনিটের জন্যও চোখের আড়ালে যেতে দিও না। নসিরাম ভক্তি ভরে আবার একটি নমস্কার ঠুকে ঘর থেকে বেরিয়ে গেল। নরেন আসন ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর বলল, নারায়ণ, ব্যাপারটা আন্দাজ করতে পারছো কি? আবার আমাকে আন্দাজ করতে বলছো? ও আমি কিন্তু ওসব আন্দাজ ফান্দাজের ধার ধারি না। কিন্তু একটা শিশুও তো এই ব্যাপারটা আন্দাজ করতে পারে। নৃপেশ বাড়িতে ঢুকেই নিজের কাটা পকেট আবিষ্কার করে ফেলেছে, আর তখনই খবর দেবার জন্য ট্যাক্সিতে চড়ে সেই 3 নম্বরের বাড়িতে তাড়াতাড়ি ছুটে গিয়েছে। 3 নম্বরের বাসিন্দারা খবর শুনে বোধহয় যথেষ্ট বিচলিত হয়েছে। কিন্তু কেন তারা এতটা বিচলিত হলো? তার কারণ কি এই কাচের চুনি, না এই চিঠিখানা? তাদের চোখে দুটোর মধ্যে কোনটা হচ্ছে বেশি মূল্যবান? আর নৃপেশের সঙ্গে যারা এসেছে তারা কে? একসঙ্গে ছোটবাবু আর বড়বাবু নয় তো? নারায়ণ মস্ত একটা হাই তুলে মুখের কাছে তুড়ি দিতে দিতে বলল, ওসব ঝামেলা নিয়ে মাথা ঘামাবার সময় আমার আর নেই। আমার উদরে আবার ক্ষুধার উদ্রেক হয়েছে। নারায়ণ, নারায়ণ শোনো, তোমার এই বিশ্বগ্রাসী ক্ষুধা নিয়ে তুমি রসাতলে গমন করো। আমি আজ একেবারেই আহার করব না। হ্যাঁ, আহার করবে না মানে? উপোস করে থাকবে? ঠিক তাই। তোমাকে তো কতবারই বলেছি, পেট ভরা থাকলে মস্তিষ্কের ধারও ভোঁতা হয়ে থাকে। শূন্য উদর মস্তিষ্ককে দান করে অধিকতর সূক্ষ্ম চিন্তা শক্তি। দেখ, চুলো যাক তোমার চিন্তা শক্তি। আমার চাই বাহুবল, আমার চাই পেট ভরা খোরাক। সেই রাতেই নারায়ণ উদরস্থ খাদ্যের ভারে কিঞ্চিত কাবু হয়ে নিজের শয়নগৃহের ভিতরে অদৃশ্য হল। নরেন খানিকক্ষণ দোতলার বারান্দার উপরে পায়চারি করে বেড়াল। তার মুখ দেখেই বোঝা যায় সে যেন মনে মনে কি চিন্তা করছে। মিনিট কয়েক পরে সে আবার নিচে নেমে গেল। তার বাড়ির পিছন দিকে ছিল ছোট বড় গাছে ভরা খানিকটা জায়গা। তারা স্থানটিকে বাগান বলেই ডাকত, কিন্তু ও জায়গাটি বাগান আখ্যা লাভ করবার যোগ্য নয়। সেখানে ফুল গাছ চোখে পড়তো না একটাও, কিন্তু আগাছার ছড়াছড়ি ছিল যত্রতত্র। নরেন কোথা থেকে একটা বড় চাঙারি সংগ্রহ করে এনে তাদের বাগানের ভেতর গিয়ে দাঁড়ালো। জমির সর্বত্রই পুঞ্জীভূত হয়েছিল গাছ থেকে খসে পড়া শুকনো পাতা। সেই শুকনো পাতাগুলো কুড়িয়ে নিয়ে সে চাঙারির ভিতরে রাখতে লাগলো। চাঙারি পূর্ণ হলে সেটা নিয়ে আবার বাড়ির ভিতরে প্রবেশ করলো। তারপর প্রত্যেক সিঁড়ির উপরে সেই শুকনো পাতাগুলো ছড়াতে ছড়াতে নরেন তাদের দোতলা বাড়ির ছাদ পর্যন্ত গিয়ে উঠল। চাঙারি খালি হলে সে আবার নেমে নিজের ঘরের ভেতর গিয়ে ঢুকল। নরেন আর নারায়ণ পাশাপাশি বাস করত দুটি ঘরে। মাঝখানের একটি দরজা দিয়ে তারা পরস্পরের ঘরে আনাগোনা করতে পারত। নরেন নিজের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেলে নারায়ণের বিরাট নাসিকার বিকট গর্জন। সে আগে নিজের ঘরের দরজা বন্ধ করল, তারপর মাঝের দরজা দিয়ে প্রবেশ করল নারায়ণের ঘরে। এর মধ্যেই নারায়ণ গাল হাঁ করে গভীর নিদ্রায় অচেতন হয়ে পড়েছে। তার নিদ্রাকে নাম দেওয়া যেতে পারে ইচ্ছা নিদ্রা, অর্থাৎ ইচ্ছা করলেই সে একেবারে নিদ্রা সাগরে তলিয়ে যেতে পারে। নরেন সেই ঘরের বাইরে যাবার দরজাটির খিল ভেতর থেকে খুলে রাখল, আবার নিজের ঘরে ফিরে এলো। তারপর একটা ইজি চেয়ার টেনে এনে এমন জায়গায় রাখলো যাতে করে সেই চেয়ারে বসে মাঝের দরজা দিয়ে নারায়ণের শয্যাটি ভালো করে দেখা যায়। নারায়ণের ঘর অন্ধকার। নরেন নিজের ঘরের আলো নিভিয়ে এলো। তারপর ইজি চেয়ারের ওপরে বসে হেলান দিয়ে অর্ধশয়ন অবস্থায় স্থির হয়ে রইল। রাত্রি ক্রমে বাড়ছে। শহরে নানান রকম গোলমাল ক্রমেই কমে আসছে। আরো খানিকক্ষণ কাটল। কলকাতার মুখ প্রায় বোবা হয়ে এলো। ঘরের ঘড়ি জানিয়ে দিল রাত এখন 3টে।
শহর একেবারে নিশার। মাঝে মাঝে কেবল শোনা যায় হঠাৎ একটা পেঁচা বা কুকুরের চিৎকার, আর সেই বাতাসে যেন বেজে চলেছে ঝিমঝিম নীরবতার বীণা, এবং তারই মধ্যে ফাঁক পেয়ে নিজের অস্তিত্বকে ভালো করে জানিয়ে দেবার চেষ্টা করছে ঘরের ঘড়ির টিকটিক টিকটিক শব্দ। কলকাতার ঘরে ঘরে ঘুমোচ্ছে শহুরে জীবেরা, কিন্তু নরেন তখনও সম্পূর্ণরূপে জাগ্রত। তার চোখে ঘুমের এতটুকু আমেজ নেই। আরও কিছুক্ষণ কাটল। নরেন যখন ভাবছে আজকের মতন অনিদ্রাকে বরণ করা বোধহয় ব্যর্থ হয়ে গেল, তখন হঠাৎ সে সচমকে চেয়ারের উপর সোজা হয়ে উঠে বসল। তার কান যা শুনতে চাইছিল সে তা শুনতে পেয়েছে। একরকম শব্দ হচ্ছে, কেউ যেন শুকনো পাতা মারিয়ে দোতলার ছাদে সিঁড়ি দিয়ে নেমে আসছে। উৎকর্ণ হয়ে নরেন বসে রইল পাথরের পুতুলের মতো। সিঁড়ির ওপর শুকনো পাতার আর্তনাদ। তার মুখ দেখলে মনে হয় পত্র মর্মর তার কানে করছে যেন মধু বৃষ্টি। অল্পক্ষণ পর সব চুপচাপ। তারপরে শোনা গেল একটা কর্কশ শব্দ, যেন কেউ ধীরে ধীরে ঠেলেও ঘরের একটা দরজা খুলছে, এবং আওয়াজ হচ্ছে দরজার তৈলহীন কবজা থেকে। নরেন জানত ও ঘরের দরজা কেউ নিঃশব্দে খুলতে পারে না, তাই সে আজ নিজের হাতেই নারায়ণের ঘরের দরজার খিল খুলে রেখে এসেছে। সে আগেই অনুমান করেছিল আজ এখানে কারোর ভয়াবহ আবির্ভাবের সম্ভাবনা আছে। এতক্ষণে বোঝা গেল তার অনুমান মিথ্যে নয়। নরেন উঠে দাঁড়ালো এবং বাঁ হাত বাড়িয়ে নিজের ঘরের ইলেকট্রিক সুইচের উপরে কেবল আঙুল রাখল। তার ডান হাতে একটি ছোট্ট রিভলভার। তারপর সে শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করতে লাগল। দরজা তখনও সেই অতিথির হাতের ঠেলার বিরুদ্ধে প্রতিবাদ করছে। একটা সময় দরজা হলো নীরব। নরেন আরো আধ মিনিট অপেক্ষা করলে তারপর হঠাৎ টিপে দিলে তার ঘরের আলো সুইচটা। এই ঘরের আলোটা ছিল এমন জায়গা যে সেটা জ্বললেই তার খানিকটা শিকা মাঝের দরজা দিয়ে ও ঘরের ভেতর গিয়ে পড়ে। আলো জেলেই নরেন দেখলে নারায়ণের শয্যাশায়ী দেহের উপরে ঝুঁকে রয়েছে একটা মূর্তি, এবং তার উদ্যত হাতে একখানা মস্ত চকচকে ছোরা। পর মুহূর্তে এই ছোরাখানা বোধহয় নারায়ণের বক্ষভেদ করত, কিন্তু নরেন হত্যাকারীকে অস্ত্র ব্যবহারের কোনো সুযোগই দিলে না। লক্ষ্য স্থির করেই সে নিজে রিভলভারের ঘোড়া টিপে দিলে। গুলিটা গিয়ে লাগলো ঘরের দেওয়ালের উপরে। সচকিত মূর্তিটা হলো বিদ্যুতের মতন অদৃশ্য, এবং রিভলভারের গর্জনে ঘুম ভেঙে গেল নারায়ণের। প্রথমটা সে হতভম্বের মতন চারিধারে তাকাতে লাগলো, তারপর খাটের নিচে লাফিয়ে পড়ে বলে উঠল, নরেন নরেন নরেন, কি হচ্ছে নরেন? তুমি রিভলভার ছুড়লে কেন? নরেন শান্তভাবে সহজ স্বরে বলল, তোমাকে তোমাকে বাঁচাবার জন্যে। হ্যাঁ হ্যাঁ, সে আবার কি? আর একটু হলে খুনির ছোড়া বিদ্ধ তোমার বুকে। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝাবুঝি পরে হবে, এখন শীঘ্র আমার সঙ্গে এসো। সিঁড়ির উপরে পাতার শব্দ শুনেই বুঝেছি খুনি আবার ছাদের দিকে উঠে গিয়েছে। চলো নারায়ণ, আমার সঙ্গে চলো। ছাদে উঠে নরেন পকেট থেকে টর্চ বার করে চারিদিকে আলোক নিক্ষেপ করতে লাগলো, কিন্তু কোথাও কাউকে দেখা গেল না। নরেন বললে, বুঝেছি, এদিকে এসো। সে দৌড়ে ছাদের একদিকে গিয়ে দাঁড়ালো। তারপর মুখ বাড়িয়ে নিচের দিকে আলো ফেলে দেখল ছাদের জল বেরোবার লোহার পাইপ ধরে একটা মূর্তি নিচের দিকে নেমে যাচ্ছে। নারায়ণও মুখ বাড়িয়ে দেখল। তারপর এই প্রচন্ড এক হুঙ্কার দিয়ে সেও তাড়াতাড়ি পাইপ ধরে নিচের দিকে নামতে গেল। নরেন টপ করে তার একখানা হাত চেপে ধরে বলল, আরে কি করছো নারায়ণ, কি করছো? তোমার এই বিপুল দেহের ভার এই তুচ্ছ পাইপটাকে সহ্য করতে পারবে? তুমি কি পাগল হয়েছো? তার কথা শেষ হতে না হতেই রাস্তার উপরে জাগলো এক বিষম আর্তনাদ। কে চেঁচিয়ে উঠল, হুজুর, হুজুর আমাকে খুন করলে, হুজুর আমাকে খুন করলে, রক্ষা করুন হুজুর, হুজুর রক্ষা করুন। সর্বনাশ, এই যে বিজয়ের গলা। বলি নরেন
আবার ছাদের আলসের উপরে হুমড়ি খেয়ে পড়ে মুখ বাড়িয়ে রাস্তাটা দেখার চেষ্টা করলে। কিন্তু নিশ্চন্দ্র আকাশ ও ব্ল্যাকআউটের রাত্রি দৃষ্টিকে অন্ধ করে দেয় রন্ধ্রহীন অন্ধকার। তবু যাতে কারোর গায়ে না লাগে এমনভাবে নরেন বার করে রিভলভার ছুড়লে হত্যাকারীকে ভয় দেখাবার জন্য। তারপর টর্চের আলো রাস্তার উপরে ফেলে দেখলে ধুলোয় শুয়ে ছটফট করছে একটা মূর্তি। সেখানে আর কাউকে দেখা গেল না। হত্যাকারী নিশ্চয়ই পালিয়েছে। নরেন বললে, নিচে নেমে চল নারায়ণ, দেখি বিজয়ের আবার কি হলো। দুজনে দ্রুত পদে সেই শুকনো পাতায় পরিপূর্ণ সিঁড়িতে শব্দ করতে করতে নেমে এলো একতলায়। তারপর সদর দরজা খুলে রাস্তায় গিয়ে পড়ল। নারায়ণ, টর্চটা ধরো তো, আমি একবার বিজয়কে পরীক্ষা করে দেখি। নরেন টর্চটা নিয়ে বিজয়ের উপরে আলো ফেলে দেখলে তার মুখ যন্ত্রণা বিকৃত এবং তার কাপড় চোপড়ে রক্তের দাগ। নরেন লক্ষ্য করল বিজয় ছোড়ার ঘা খেয়েছে কাঁধের উপরে। অল্পক্ষণ ক্ষতস্থানটা পরীক্ষা করে সে বলল, ভয় নেই বিজয়, এ যাত্রায় তোমাকে মরতে হবে না। তোমার আঘাত সাংঘাতিক নয়। বিজয় কিঞ্চিত আশ্বস্ত স্বরে বলল, আপনি আমাকে মিথ্যে প্রবোধ দিচ্ছেন না তো? না বিজয়, আমার কথা বিশ্বাস করো, কিন্তু তুমি এখানে কেন? বিজয় আস্তে আস্তে উঠে বসে বলল, হুজুর, আপনার হুকুম তামিল করবার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। সংক্ষেপে সব কথা গুছিয়ে বলো। হুজুর বলেছিলেন নৃপেশকে আমি যেন একবারও চোখের আড়াল না করি। আমি সেই ব্যারাক বাড়ির দিকে চোখ রেখে চুপ করে বসেছিলুম। হঠাৎ দেখলুম অনেক রাতে দুটো লোক ছায়ার মতো সেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। তখন একেবারে চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তারা যে কারা কিছুই বুঝতে পারলাম না। তারপর একটা লোক সিগারেট ধরার জন্য দেশলাইয়ের কাঠি জ্বাললে, আর সেই আলোতে দেখা গেল নৃপেশের মুখখানা। তারপর তারা অন্ধকারে আবার মিলিয়ে গেল। কেবল শোনা যেতে লাগলো তাদের পায়ের জুতোর শব্দ। সেই শব্দ শুনতে শুনতেই আমি তাদের পিছু নিলুম। এপথ ওপথ ঘুরে শেষটাখানি তারা এসে দাঁড়ালো আপনাদের এই বাড়ির কাছেই। তারপর তাদের পায়ের শব্দ হঠাৎ করেই না জানি থেমে গেল। তারা যে অন্ধকারে কি করছে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে রইলুম হুজুর। এই এগুতে তো আমার এক ফোঁটা ভরসা হলো না, পাছে তাদের গায়ের ওপর যদি গিয়ে পড়ি। এই এমনইভাবে খানিকক্ষণ কাটলো। তারপর হঠাৎ বাড়ির ভেতরে শুনলুম রিভলভারের আওয়াজ। আমি তো ভয় একেবারে হতভম্ব হয়ে গেলুম। ব্যাপারটা তো কিছুই আন্দাজ করতে পারলুম না। তার খানিকক্ষণ পরেই দেখলুম ছাদের ধারে আলো জ্বলছে। আপনার টর্চের আলো আর ওই জলের নল ধরে তরবর তরবর করে নিচের দিকে নেমে আসছে একটা লোক। রাস্তার পরেই লোকটা ছুটতে লাগলো, আর সঙ্গে সঙ্গে আমার তখন একেবারে হুঁশ এলো। তো সেই যেই আমার সামনে এসে পড়লো, আমি তখনই তাকে দুই হাতে জড়িয়ে ধরলুম। খানিকক্ষণ ঝটাপটির পরেই লোকটা আমাকে ছুরি মেরে আমার হাত ছাড়িয়ে পালিয়ে গেল হুজুর। নারায়ণ ক্রুদ্ধ স্বরে গর্জন করে বলল, ব্যাটা যদি আমার হাতে পড়তো না, তাহলে ছোড়া শুদ্ধ হাত কানা ঢুকিয়ে দিতুম আর পেটের ভেতর একেবারে ওই কিচক মত করে ছাড়তুম। বিজয়, তুমি ঠিক দেখেছো তো? আমার বাড়ির সামনে দুজন লোক এসে দাঁড়িয়েছিল। অন্ধকারে ঠিক দেখেছে কি না কি করে বলবো হুজুর বলুন তো। তবে এইটুকু শুনেছি, দুজোড়া পায়ের শব্দ আপনার বাড়ির সামনে এসেই কিন্তু থেমে গেছিল হুজুর। তাহলে আরেকটা লোক কোথায় গেল? নরেন, ওসব পরে ভাবলেও চলবে। বিজয়ের ক্ষতস্থান দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে। আগে ও জায়গাটা ব্যান্ডেজ দিয়ে বেঁধে রাখা দরকার। বলেই সে হাত বাড়িয়ে বিজয়ের দেহ পথ থেকে তুলে নিল শিশুর মতো। বিজয়ের ক্ষতস্থান ধুয়ে ও বেঁধে দিয়ে একটা ঘরে তাকে সে রাতের মতন শুয়ে রেখে তারা দুজনে আবার ওপরে গিয়ে উঠল। নরেন নিজের ঘরে ঢুকেই দেখল চারিদিকে একটা বিশৃঙ্খলা দৃশ্য এবং তার বড় টেবিলের দেরাজগুলো সব খোলা। সে ছুটে গিয়ে একটা খোলা দেরাজের ভেতরে হস্ত সঞ্চালন করে ফিরে দাঁড়িয়ে বলল, নারায়ণ, আমার ঘরেও চোর এসেছিল। সে কি? কখন এলো? খুব সম্ভব একটা লোক নল বেয়ে উঠেছিল ছাদের উপরে, আর একটা লোক রাস্তায় দাঁড়িয়েছিল পাহারা দেবার জন্যে। প্রথম লোকটা বিজয়কে ছোড়া মেরে পালিয়ে যাবার পর আমরা যখন সদর খুলে রাস্তায় আসি, দ্বিতীয় লোকটা সেই সময়ে আধারে গা ঢাকা দিয়ে বাড়ির ভিতরে এসে ঢুকেছিল। তারপর আমরাও রইলুম বিজয়কে নিয়ে ব্যস্ত, আর সেও আমার ঘরে ঢুকে কাজ হাসিল করে আবার দিলে লম্বা। নারায়ণ,
এ হচ্ছে অসম্ভব রকমের দুঃসাহসী চোর। চোর যে কে তাও আমি আন্দাজ করতে পারছি। আন্দাজ করতে পারছো? কে সে? নৃপেশ ছাড়া আর কেউ নয়। কেমন করে জানলে? বিজয় সচক্ষে দেশলাইয়ের আলোতে দেখেছে নৃপেশের মুখ, কিন্তু আমি দেখেছি ছোড়া নিয়ে তোমার বুকের উপরে যে লোকটা ঝুঁকে দাঁড়িয়েছিল সে নৃপেশ নয়। সুতরাং বেশ বোঝা যাচ্ছে যে লোকটা রাস্তায় দাঁড়িয়েছিল সেই হচ্ছে নৃপেশ। কিন্তু সে কি চুরি করে পালিয়েছে? নরেন চেয়ারের ওপর বসে পড়ল। সেই কাঁচের চুড়ি আর চিঠিখানা। বাঁচা গেল। কাঁচের চুঙি আর এই চিঠি নিয়ে আমাদের আর মাথা ঘামাবার দরকার নেই। আমি ভেবেছিলুম চোর বেটা বুঝি কোনো দামি জিনিস নিয়ে সরে পড়েছে। চেয়ারের হাতলের ওপর আঙুল দিয়ে মৃদু আঘাত করতে করতে নরেন বলল, তোমার কথা মানতে পারলুম না। ও দুটো জিনিস নিশ্চয়ই মূল্যবান, নইলে ও দুটোর জন্য ওদের এতটা মাথা ব্যথা হবে কেন? হয়তো ওই চুঙি আর চিঠি যে আমাদের হাতেই এসে পড়েছে ওরা নিশ্চিত রূপে সে কথা জানতো না। হয়তো ওরা এসেছিল আমাদের পৃথিবী থেকে সরাবার জন্যে, তারপর দৈব গতিকে পথ খোলা পেয়ে নৃপেশ বাড়ির ভিতরে ঢুকে দেখতে এসেছিল তার সন্দেহ সত্য কিনা, অর্থাৎ চুঙি আর চিঠি আমাদের কাছেই আছে কিনা। তাহলে তুমি জানতে যে ওরা আজ এখানে আসবে? জানতুম বলাটা ঠিক হবে না, তবে আন্দাজ করেছিলুম আজকালের মধ্যেই ওদের এখানে আসবার সম্ভাবনা আছে। বাবা, আশ্চর্য তোমার আন্দাজ। এরকম আন্দাজের অর্থ খুঁজে পাওয়া যায় না। নিশ্চয়ই পাওয়া যায়। এইটুকু মনে রেখো, এরা সাধারণ অপরাধী নয়, এরা হচ্ছে শত্রুপক্ষের গুপ্তচর। বাংলাদেশের ভিতরে এরা একটা প্রকাণ্ড দল গঠন করেছে। এরা জানে খুব গোপনে আর তাড়াতাড়ি কাজ করতে না পারলে ধরা পড়তে হবে, আর ধরা পড়লে সকলকেই চড়তে হবে ফাঁসি কাঠে। আমার দৃঢ় ধারণা ওই চিঠি আর চুঙির ভিতরেই এই মামলাটার সমস্ত রহস্যের চাবি লুকানো আছে। ওরা যে মুহূর্তে সন্দেহ করতে পারলে যে এই মামলাটা তদারক করবার জন্যে নিযুক্ত হয়েছি আমরা, আর মামলার ভার পেয়েই আমরা হস্তগত করেছি ওদের বধ করবার ব্রহ্মাস্ত্র, সেই মুহূর্তেই স্থির করে ফেললে ভিতরের কথা প্রকাশ পাবার আগেই অত্যন্ত তাড়াতাড়ি হয় আমাদের পথ থেকে সরাতে, নয় চিঠি আর চুঙি পুনরুদ্ধার করতে। ওদের প্রথম উদ্দেশ্যটা সফল হয়নি, কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। চিঠি আর চুঙি গিয়েছে আবার ওদের পকেটেই। নারায়ণ, এখন বুঝতে পারছো কেন আমি আন্দাজ করেছিলাম যে আমাদের বাড়িতে আসতে ওরা বিলম্ব করবে না? হ্যাঁ, তুমি বুঝিয়ে দিলে তাই বুঝলুম। কিন্তু আর একটা ব্যাপার এখনো বোঝা যাচ্ছে না। চিঠিখানা আমি পড়ে দেখেছি, কিন্তু ওই চুঙির ভিতরে কি আছে সেটা তুমি জানতে পেরেছো কি? পরীক্ষা করে জানতে পেরেছি বই কি। কি জেনেছো শুনি? এক রহস্যময় হাসি হেসে নরেন বলল, এখনো তোমাকে বলবার সময় হয়নি। নারায়ণ চটে বলল, তুমি চুল হয়ে যাও, আমি গেলাম খেতে। শেষ হলো গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আপনারা শুনবেন, In the case of nuclear or radiological fallout, people living around potential targets আমার ডাক্তার ডাকাই উচিত ছিল, কিন্তু যে সে ডাক্তারকে ডাকতে আমার ভয় হয়। আমাদের কাকে ডাকা উচিত বলুন দেখি শচীন বাবু। দেখ, আমি কিছুই বলি না। যতক্ষণ ওই ব্যাটাদের মুন্ডুগুলো হাতের কাছে পাই ততক্ষণ আমি একেবারে বোবা হয়ে থাকতে চাই। আমি কথার মানুষ নই, আমি হচ্ছি কাজের মানুষ। আমাদের বন্ধু জাপানিরা যে ভারতবর্ষ আক্রমণ করতে আসছে, খবরের কাগজে এ কথা আশা করি অবশ্যই তুমি পড়েছ। জাপানিরা ভারতবর্ষের মাটিতে পা দিলেই আমাদের কি করতে হবে জানো? তখন আমাদের শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা
প্রদীপ ও অন্ধকার অবলম্বনে নির্মিত গোয়েন্দা নরনারায়ণের অভিযান মরণ ফাঁদের ছায়ানাট্য। গল্পে নরেন্দ্র চরিত্রে অভিক, নারায়ণের চরিত্রে কৌস্তব, ইন্সপেক্টর শচীনবাবু সৌরভ সাহা, পকেটমার বিজয়ের ভূমিকায় রমাকান্ত এবং গল্পের সমগ্র পরিচালনা ও কথকের ভূমিকায় আমি দীপক। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে এটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তবে অবশ্যই মেল করুন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া মেইল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে, এবং এই গল্পের পরবর্তী পর্ব তো শীঘ্রই আসছে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।